আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল লাইলাস কিচেন ইন বাংলা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মোরগ পোলাও তৈরি করতে হয় ট্র্যাডিশনালভাবে, অথবা ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত মোরগ পোলাও সেটাও বলতে পারেন। তো আমার রেসিপিটি পুরোপুরি ফলো করলে আশা করি খুবই সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি করতে পারবেন। তো প্রথমে বলে রেখে আমার এই ভিডিওটা একটু লেন্দি হয়েছে, কারণ দুইটা প্রসেস দেখানো হয়েছে। তো আশা করি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে খুব সুন্দর করে রান্না করতে পারবেন এটা ফলো করলে। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এখানে আমি 4 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, 3টা লেগ পিস, একটা ব্রেস্ট পিস। এখানে আমি সোনালী মুরগিটা নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তাতে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। পুরোটাই তেলেও করতে পারেন, পুরোটা ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে ঘি এবং তেল দুটা মিশিয়ে দিলাম। তো আর 3 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা গরম করে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি তেলের উপরে দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, খুব বেশি না, আমি এটাকে ব্রাউন করব না, জাস্ট একটু 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। করে আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। আমি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। খুবই ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু রান্নাটা সুস্বাদু হবে না। রান্না প্রসেস সবই কিন্তু খুবই একটু ধৈর্য সহকারে দেরি করে করতে হয়, আস্তে আস্তে। যাই হোক, আমিও করব, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে এভাবে একটু হালকা করে নেড়ে নিয়ে এখন এখানে আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি। এটা পেস্ট করে নিয়ে আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম। দেখুন, আমার যেহেতু 4 পিস, আপনাদের প্রয়োজন হলে আপনারা কম বেশি করতে পারেন। আমি এই মশলা দিচ্ছি 4 পিসের জন্য। আর স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দিলাম। আর একে একে আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা আমি সব এখানে অ্যাড করছি এবং সামান্য কালো গোলমরিচ যেটা আছে আমি 1/2 টিস্পুন পরিমাণ এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এদিকে মশলা কষানোর ফাঁকে আমি দেখিয়ে দিই, এখানে আমি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং 1 টুকরা জয়ত্রী নিয়েছি, এই যে এরকম। এটাকে আমি পিষে নিব পাটায় পরে। তো এখানে মশলার মধ্যে আমি এ পর্যায়ে 1 টিস্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 টিস্পুন পরিমাণ আমি জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর করে আরেকটু তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে মুরগিগুলা দিয়ে দিব, মুরগির পিসগুলো একে একে আমি মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন, দিয়ে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, মশলার সঙ্গে মিশিয়ে দিব, যেন সকল মশলা মুরগির মাংসের গায়ে যেন লেগে যায়। এভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এরপর যে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, এটি স্কিপ হয়ে গিয়েছে, আপনারা একটু পানি দিয়েন, সামান্য পানি দিয়েছিলাম আমি। দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15-20 মিনিট রান্না করব। 15-20 মিনিট পরে আমি জাস্ট 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, আমার চিকেনের এই অবস্থা হয়েছে। আরেকটু আমি উল্টায় পাল্টায় একটু করে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলা, যেন নিচে লেগে না যায়। এই যে দেখুন, আমি এইভাবে একটু সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ টক দই অ্যাড করলাম, ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা। যখন আমার চিকেনটা হয়ে আসা ভাব হয়ে গিয়েছে, আমি কিন্তু তার আগে দিয়ে টক দইটা দিলাম এবং টক দই দেওয়ার কারণে আমি সামান্য চিনি অ্যাড করেছি, খুব বেশি না, 1/2 টিস্পুন বলতে পারেন। কেন দিলাম? এটা যদি মিষ্টি দই হতো তাহলে দেওয়া লাগতো না, এখানে টক দই দিয়েছি জাস্ট এটা রিকভার করার জন্য, যেন টক ভাবটা না থাকে, এজন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে জয়ফল, জয়ত্রী আর পোস্তদানা আমি একত্রে বাটনা করে এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে এখন সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি পুরো মশলার সঙ্গে। খুব সাবধানে মেশাতে হবে, যেন চিকেনটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে, একটু লাগলেই কিন্তু খুলে যাবে বা ভেঙে যাবে। একটু সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে।
বলেছিলাম না, ভালো রান্না কিন্তু খুবই দক্ষতার বিষয়। রান্না যে কেউই করতে পারে, কিন্তু সুন্দর রান্না সবাই পারে না। যাই হোক, আমিও চেষ্টা করি সুন্দর সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জন্যই যারা নতুন তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় রান্না করা। আমি যখন নতুন ছিলাম আমার জন্যও কষ্ট হয়ে যেত, এখন আমি মোটামুটি রান্না করতে পারি। তো যাই হোক, এভাবে আমি আর কিছুক্ষণ জাল করব ঢাকনা ছাড়াই। দেখুন উপরে তেল ভেসে আসছে, তেলগুলো তার মানে হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পরিমাণ, খুব সামান্য পরিমাণ কেওড়া জল যেটা বলে, কেওড়া এসেন্সও দিতে পারেন। কেওড়া এসেন্স দিলে একটু পরিমাণে কম দিতে হবে। আমি কেওড়া জল দিয়েছি সামান্য পরিমাণ। তো এটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরেকটু হালকা পরিমাণ একটু ঢেকে আমি জাল করব 2-4 মিনিট। কারণ আমি যে মশলাগুলো অ্যাড করেছি ওই ফ্লেভারটা যেন মাংসের মধ্যে চলে যায়, এজন্য আর একটু রান্না করব, খুব বেশি নয়। তো যাই হোক, আমি 2-4 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমার চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে আরেকটু উল্টায় পাল্টায় নেড়ে দিচ্ছি, সাবধানতার সাথে যেন ভেঙে না যায়। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি মাংসের পিসগুলো এই মশলার ভিতর থেকে উঠাই ফেলবো। একে একে আমি মাংসগুলো উঠিয়ে ফেলছি। দেখুন এই যে মশলা আছে না, এটাকে আমি আরেকটু জাল করে একদম শুকনা শুকনা করে ফেলবো। আর যে ডিম সিদ্ধ করে রাখা আছে সেগুলো আমি এর মধ্যে নাড়াচাড়া করে দিব। আমি ডিমের পর্বটা দেখালাম না, কারণ আমার ভিডিওটা এমনি লেন্দি হয়ে গিয়েছে। যাই হোক, আমি এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে তাতে আবার সামান্য সয়াবিন তেল এবং 2 টেবিল স্পুন পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। কারণ এখানে আমার চালের পরিমাণ খুবই কম। আমি আধা কেজি চাল নিয়েছি, সুগন্ধি পোলাও চাল। কারণ আমার সদস্য সংখ্যা খুবই কম, এজন্য আমি একটু পরিমাণে কম করেছি। তো তেল গরম হয়ে আসলে আমি এখানে আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন, তো আমি এটাকে খুব বেশি পরিমাণ করব না, ব্রাউন করব না, আগের মতোই এখানেও হালকা নাড়াচাড়া করব। তো এর মধ্যে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা এবং লং আবারও অ্যাড করে দিলাম। এটা আমি রাইসটা তৈরি করব, রাইস তৈরি করার জন্য আবার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে পেঁয়াজ বেশি আমি নাড়াচাড়া করব না, সামান্য একটু তেলের মধ্যে কয়েক মিনিট নাড়াচাড়া করব। তো একে একে আমি সকল মশলা দিয়ে দিয়েছি, আর বাদবাকি মশলাও দিয়ে দিব। এই যে এখানে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলার পরিমাণটা সঠিক না হলে খাবার সুস্বাদু হয় না। এখানে পরিমাপটা অবশ্যই ফলো করবেন। এবং কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা আস্তা গোটা কাঁচামরিচ। এখন এগুলোকে আমি একটু সুন্দর করে তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং খুব অয়েলি খাবারও কিন্তু খুব স্বাস্থ্যকর নয়, আমি অয়েলটা একটু কম ইউজ করি এজন্য। এবং স্বাদ মতো লবণ আমি এ পর্যায়ে অ্যাড করে দিলাম। লবণটা একটু দেখে নেবেন, চেখে নেবেন মাঝখানে। যাই হোক, এখন আমি এগুলোকে একটু জাল করব। মশলাগুলোকে আমি আবারও এখানে 1/2 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আপনারা গোটা গোলমরিচও দিতে পারেন, আমি হালকা করে ক্রাশ করে নিয়েছিলাম। তো এখন আমি যে চালটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে অ্যাড করলাম। চালটা আমি বেশি ভাজি করব না, কিছুক্ষণ কয়েক মিনিটের জন্য একটু ভাজি করব। আমার চাল ভাজি হয়ে আসছে, আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি। এখন আমি কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা বলে যাই, যে পরিমাণ চাল হবে তার দ্বিগুণ পানি হবে। তো এই ক্ষেত্রে একটা কথা আছে, যদি আপনি দুধ ইউজ করেন তাহলে 1 কাপ পরিমাণ পানি কম দিতে হবে। অর্থাৎ আমার 2 পট চাল, আমি এখানে 4 পট, ওই কাপের 4 কাপ পানি দেব। কিন্তু আমি এখানে আন্দাজ করে দিয়েছি, আমার পরিমাপ হয়ে গেছে। আমি পাকা রাঁধুনি সেহেতু আমি আর মাপ করে দেই না, আমি দেখলেই বুঝতে পারি যে আমার পানির কি অবস্থা, কতটুকু লাগবে। যাই হোক, আপনারা এভাবে মেপে দিতে পারেন। তো আমি এখানে দুধটা ইউজ করব না, টোটালি আমি পানি দিয়েছি এজন্য। তো দেখুন, এখন এর মধ্যে আমি কি করব, সামান্য আরেকটু কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দেব। দেখুন, ওই 3-4 ফোঁটা মতো কেওড়া জল আমি এখানে অ্যাড করলাম, যেহেতু চাল খুবই কম।
যাই হোক, এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। এই যে দেখুন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে আমি কিন্তু প্রথমে একটু জালটা হাই রেখেছি, বাট পরে কিন্তু আমি জালটা লো করে দেব। যখন আমার পানিতে বলক চলে আসবে, আমি গরম পানি দিয়েছি যদিও, বলক আসার পরে আমি চুলাটা কমিয়ে দেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এই যে দেখুন এই অবস্থা। এখন আমি এটাকে আবার উল্টিয়ে দেব। তার আগে আমি আলু বখরাটা দিয়ে দিলাম। দুই পিস দিয়েছি, যেহেতু এখানে চালের পরিমাণ কম। আমি এইটা দিয়ে দিলাম, আগে দেইনি কেন, এটা মানে ভাতের সাথে একদম রাইসের সঙ্গে মিশে যাবে, যার কারণে এটাকে আমি পরে দিলাম। তো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে উপর নিচ সমান করে দিয়ে একদম ঠাসা দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে, যেন একদম রাইসটা সুন্দর করে উপর নিচ সমানভাবে সিদ্ধ হয়। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও একটু ঢেকে রাখবো। আমার চাউলটা যেহেতু 80% সিদ্ধ হয়েছে, আমি আর একটু হালকা খুবই লো ফ্লেমে রান্না করে নিলাম। এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু জালটা খুবই হালকা রাখতে হবে। তা আমি চুলাটা আপাতত বন্ধ করে দিয়েছি। তো এখন এই যে মশলাটা আমি সুন্দর করে একটু শুকিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি চিকেনটাকে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চিকেনটা মশলার মধ্যে আর একটু নাড়াচাড়া করে সকল মশলা চিকেনের গায়ে মিশিয়ে নিব, লাগিয়ে নিব একদম। নিয়ে পরে আমি এই যে দেখুন এইভাবে করে খুব সাবধানতার সাথে যেন ভেঙে না যায়, তাহলে পুরো পরিশ্রমটাই সার্থক। যদিও খাওয়ার সময় ভেঙে ভেঙেই খেতে হবে, কিন্তু তারপরেও দেখার একটা বিষয় আছে না, দেখতে যেন ভালো লাগে, এই জন্য একটু সতর্কতার সাথে করতে হবে। তো যাই হোক, এখন আমি রাইসের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিব, যেন টোটাল ফ্লেভারটা একসাথে হয়ে যায়, রাইসের সঙ্গে মিশে যায়, তাহলে খেতে খুবই মজা লাগবে। এখন আমি রাইসটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি আলাদা, আপনার ইচ্ছা করলে আলাদা সার্ভিং বলে এই রাইসটা উঠিয়ে কিছুটা নিচে রেখে উপর থেকে উঠিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে পারেন, বাট আমি এটা এখন করতেছি না, কারণ আমার রাইসটা একটু কম, আমি এর মধ্যেই দিতে পারবো, আমার সুবিধা হবে। যখন রাইস বেশি থাকবে তখন উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যাবে, তখন চিকেনগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। আমি জাস্ট মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে এখন আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি, এই যে আমি একে একে এভাবে দিয়ে আমি মাঝখানে দিয়ে আমি রাইসটাকে আবার উপরে একটু সুন্দর করে দিয়ে দেব, ঢেকে দেব সাইড থেকে উঠিয়ে। আমি প্রথমে 2 পিস দিয়ে দিলাম, এরপরে বাকি 2 পিসও দিয়ে দিব। দেওয়ার আগে আমি একটু রাইসটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, রাইসটা একটু দিয়ে আমি চিকেনটা ঢেকে দিচ্ছি। এখন আমি বাকি 2 পিসও দিয়ে দিব, এভাবে করে বাকি 2 পিসও দিয়ে দেবো। এই যে জায়গা করে নিলাম, দেখুন। এই যে আমি আবার আরেকটা পিস দিয়ে দিচ্ছি, খুব সাবধানতার সাথে দিতে হবে, এভাবে মশলা সহই দিবেন, রাইসের সাথে মশলাটা লেগে গেলে আরও মজা লাগবে, ফ্লেভারটা টোটালি রাইসের সাথে লেগে যাবে। উফ, খুবই জচি একটা ভাব আসছে। হ্যাঁ, আমি টোটাল চিকেন আমার দেওয়া শেষ। এখন আমি রাইসটাকে সুন্দর করে আলতো আলতো করে উঠিয়ে দিব। মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম বেশিরভাগটাই, আর এক্সট্রা মশলা যদি আপনার প্রয়োজন হয় আপনি রেখে নিতে পারেন। তো যাই হোক, আমি যে তেলটা ছিল চিকেনের সেটাও অ্যাড করে দিলাম রাইসের মধ্যে, দেখুন। এখন আমি কি করব, সাইড থেকে সাবধানতার সাথে রাইসগুলো উঠিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ঢেকে দিব। এই যে এটা আপনি অন্য পাত্রেও করতে পারেন। তো এখানে আমি খুবই মহামূল্যবান জিনিস যেটা ছিল, কি এটাকে বলে, জাফরান, খুবই দামি একটা জিনিস। যাই হোক, সেটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি এখন এটাকে দমে রাখবো। কতক্ষণ দমে রাখবো? প্রায় 20 মিনিট। তো এইভাবে দমে রাখলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, তাই আমি এখানে আমার একটা পুরাতন ফ্রাই প্যান ছিল, সেটাকে দিয়ে দিলাম। আপনারা একটা তাওয়া ইউজ করতে পারেন। তো আমি এটাকেই দিলাম, দিয়ে আমি হালকা ফ্লেমে 20 মিনিট এটাকে দমে রাখবো। দেখুন জালটা এভাবে থাকবে, খুব বেশি থাকবে না, তাহলে নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি 20 মিনিট পরেই ফিরে আসছি। দেখুন আমার এই যে
রাইসটা দমে রাখার পরে টোটাল ফ্লেভারটা জাফরানের একদম টোটাল রাইসের মধ্যে চলে গিয়েছে। ও একটা স্বর্গীয় ভাব, যেন খুবই একটা টেস্টি, খুব মজা লাগে আমার এটা। মোরগ পোলাও মানেই জাফরান, জাফরান ছাড়া এটা সম্ভব না, পসিবল না। আর ডিমটা তো মাস্ট। মোরগ না মুরগি আমি জানি না, মোরগ মুরগি পোলাও যেটাই বলেন। যাই হোক, এখন আমি পরিবেশন করছি। এই যে দেখুন, এভাবে আমি আস্তে আস্তে পরিবেশন করছি। আমার খাবার কিন্তু খুব বেশি অয়েলি হয় নাই, দেখুন একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরা হয়েছে। ঝরঝরা খাবার কিন্তু করা খুবই একটু টাফ হয়ে যায়, অনেকে পোলাও ঝরঝরা করতে পারে না। আমি আরেকটা রেসিপি করব, সেটাতে ঝরঝরা পোলাওয়ের ইয়াটা দেখিয়ে দেবো, পদ্ধতিটা। তো দেখুন, এই যে আমার চিকেন আস্ত আছে এবং ডিম একটা দিয়ে দিয়েছি, পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর একটা ঝরঝরা মোরগ পোলাও হয়েছে, অনেক সময় ধরে রান্না করেছি। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে একটু লেন্দি হয়েছে, দুইটা প্রসেস দেখানোর কারণে। আমি ডিমটা স্কিপ করেছিলাম, এখানে জাস্ট এখানে পরিবেশনের সময় দিয়ে দিলাম, কারণ ডিমটার প্রসেসটা দেখালে আরও হয়তো 2-4 মিনিট বেড়ে যেত, আপনাদের ধৈর্য থাকতো না। তো এতক্ষণ ধৈর্য ধরে অবশ্যই দেখলেন, তা আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্যই ধন্যবাদ। তো আমি রিকোয়েস্ট করব, আপনারা এই পদ্ধতিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এভাবে সুন্দর সুন্দর ট্র্যাডিশনাল রেসিপি দেখার জন্য। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।